আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হোসেন। আমরা গত লেকচারে দেখলাম আমরা ডিএসির জন্য DSE.php নামে একটা স্ক্রিপ্ট তৈরি করেছি, যার মাধ্যমে আমরা আমাদের ডাটাবেসে ডিএসি কোম্পানির লিস্ট এই টেবিলের মধ্যে প্রতিটা কোম্পানির শেয়ার মার্কেটের প্রতিটা কোম্পানির নাম, প্রাইসের পরিবর্তন এবং কত পার্সেন্ট সেই পরিবর্তনটা এই সব তথ্য কিন্তু আমরা স্টোর করে রাখতে পারছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি DSE.php একটা PHP স্ক্রিপ্ট। এটাকে ক্লিক করলে অথবা লোড করলে এ আসলে শেয়ার মার্কেট থেকে সকল কোম্পানির তথ্য এনে আমার ডাটাবেসে রাখতেছে। অলরাইট, এবং আমরা এই ডাটাবেস থেকে অনেক কিছু ঘটনা ঘটাতে পারি। আমরা এই ডাটাবেস থেকে সিম্পল ধরেন show.php নামে একটা PHP ফাইল বানাতে পারি। এখান থেকে আমরা কোয়েরি করে সকল কোম্পানির নাম দাম এগুলো নিয়ে লিস্ট ভিউ, গ্রিড ভিউ অথবা রিসাইক্লিয়ার ভিউর মধ্যে বসিয়ে কিন্তু সুন্দর একটা ইউআই এবং সেখানে সার্চ ভিউ ইত্যাদি বসিয়ে আমরা সুন্দর একটা শেয়ার মার্কেটের জন্য ধরেন একটা অ্যাপ তৈরি করতে পারি, যেটা অলরেডি আপনাদেরকে কাজ দিয়েছি। আশা করি আপনারা সেগুলো প্র্যাকটিস করেছেন। এখন আসেন আমাদের এই যে 400টা কোম্পানির যে তথ্য আমরা পেয়েছি, এই 400টা কোম্পানির তথ্যকে আমরা কিন্তু খুব চাইলেই ইজিলি আসলে অনেক কিছুতে কনভার্ট করতে পারি। যেমন ধরেন আমরা এই টোটাল 400 কোম্পানির মধ্যে কোন কোম্পানিটা সবথেকে বেশি দাম বাড়ছে, মানে এই প্রাইস চেঞ্জ কলামটা সবথেকে কার হাই, রাইট, এই বেসিসে আমরা টপ 10কে বের করে নিয়ে আসতে পারি যে কাদের শেয়ারের দাম সবথেকে বেশি বাড়ছে। এর মাধ্যমে রাইট আমরা জাস্ট অর্ডার বাই প্রাইস চেঞ্জ অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং দিলেই আমরা কিন্তু বড় বা ছোট ক্রমিক হিসেবে পাবো, বিকজ প্রাইস চেঞ্জ হচ্ছে একটা ফ্লোট, এটা ডাটা টাইপ। এই ব্যাপারগুলো তাই আপনাদের ইনোভেটিভ মাইন্ডের উপর ছেড়ে দেওয়া উচিত যে কীভাবে আসলে আপনারা কোন আইডিয়াটাকে বাস্তবে রূপ দেবেন। আমি জাস্ট একটা এক্সাম্পলকে, একটা রিয়েল লাইফ এক্সাম্পলকে আসলে একটা বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করছি, অথবা একটা রিয়েল ঘটনা, একটা অটোমেশনে কনভার্ট করার চেষ্টা করছি, যাতে করে এই কনসেপ্টগুলোকে আপনারা আপনাদের যা মাথায় আসে, বিভিন্ন নিউজ সাইটের জন্য হতে পারে, ফুটবল এপিআইয়ের জন্য হতে পারে, ক্রিকেটের লাইভ স্কোরের জন্য হতে পারে, অথবা আপনার লাইফের যে কোনো অটোমেশনের কাজে যেটা আপনার আইডিয়া আছে, ইসলামিক কোনো সাইটের জন্য হতে পারে, অথবা যেসব সাইটে এপিআই নাই কিন্তু তথ্যগুলো আপনার খুব দরকার, সেখানে অটোমেশন করে অনেকগুলো সাইটের তথ্য আপনি স্ক্র্যাপ করে নিয়ে যেতে পারেন এবং সেগুলোর ভিত্তিতে হতে পারে আপনি কোনো এআই বানাচ্ছেন অথবা সেই ডেটাগুলোকে অ্যানালাইসিস করে আপনি সুন্দর একটা কিছু বানাচ্ছেন। সো আপনার একটা ভয়ঙ্কর ডেভেলপার হওয়ার জন্য এই প্রসেসগুলো জানা খুব জরুরি। নাও আপনারা পয়েন্টে আসেন, সেটা হচ্ছে DSE.php কি আমাদের একটা স্ক্রিপ্ট, আমাদের নিজস্ব তৈরি। ওই DSE.php আসলে কি করে, DSEBD আমাদের শেয়ার মার্কেটের ওয়েবসাইটে চলে যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে DSEBD.com, এই ওয়েবসাইটে চলে যায় এবং এই ওয়েবসাইট থেকে সকল কোম্পানির দাম টাম এগুলো সে কনভার্ট করে নিয়ে আসে, তাই তো। এখন আসেন এই DSE.php ইস আ কাইন্ড অফ স্ক্রিপ্ট, এটা একটা PHP স্ক্রিপ্ট, রাইট। সো ওই স্ক্রিপ্টটাকে কেউ না কেউ রান করে দিতে হয়, মানে আমি যখনই ব্রাউজারে এটা ক্লিক করবো, মানে রান করবো, তখনই কেবলমাত্র সে শেয়ার মার্কেট থেকে তথ্যগুলো আনতে পারে। এখন আসেন শেয়ার মার্কেটটা এখন হয়তো ক্লোজ অবস্থায় আছে, বাট যখন রানিং থাকে তখন শেয়ারের দাম কিন্তু প্রতি মিনিটেই দেখা গেছে একটু কমে একটু বাড়ে, রাইট, চেঞ্জ হতে থাকে। বাট আপনি আপনার ইউজারকে ধরেন দেখাইতে চাচ্ছেন আপ টু ডেট ডাটা, তার মানে একদম রিয়েল টাইম ডাটা, যেটা আসলে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। এটা হতে পারে ডিপেন্ড করবে আপনার উপর। ধরেন এটা হতে পারে প্রতি মিনিটে মিনিটে ডাটাটা চেঞ্জ হবে, এটা হতে পারে প্রতি সেকেন্ডে চেঞ্জ হবে, এটা হতে পারে প্রতি ঘন্টায় চেঞ্জ হবে। তার মানে কি আমার প্রতি ঘন্টায় যদি চেঞ্জ করতে হয় তাহলে এখন একটা মানুষকে বেতন দিয়ে বসাইতে হবে, তাই তো। বেতন দিয়ে বসাইতে হবে, তাকে বলতে হবে যে তুমি প্রতি ঘন্টায় অথবা প্রতি মিনিটে একবার DSE.php এই ফাইলটাকে রান করবা। অলরাইট, সো আপাত দৃষ্টিতে আমার এরকমই মনে হবে যে আমি হয়তো এই DSE.php ফাইলটাকে রান করবো নিজে নিজে, বারবার যে রান করে দেবো, তাহলে এই শেয়ার মার্কেট থেকে তথ্যগুলো হালনাগাদ হয়ে আমার ডাটাবেসের মধ্যে আপডেট হয়ে থাকবে। সেভাবেই আমরা কোডটাকে সাজিয়েছি। কিন্তু এখন আসেন যে এই প্রোগ্রামেটিকের যুগে আমরা তো আসলে চাইলেও নিজে বারবার এটা লোড করে দিতে পারবো না। DSE.php ফাইলকে তো আমরা বারবার চালাতে পারবো না, তাই তো। বারবার কেন চালাতে পারবো না? বিকজ আমাদের এত সময় আছে, প্রতিদিন 24 ঘন্টা এটা নিয়ে পড়ে থাকবো, নাকি টাকা দিয়ে একটা মানুষ রাখবো যে তোমাকে এত টাকা বেতন দিব, তুমি এই 3টা ফাইল প্রতি মিনিটে মিনিটে জাস্ট ক্লিক করবা বা রান করবা। সো এগুলো কোনোটাই কোনো সুন্দর কথা না বা কোনো আসলে সলিউশন না। এখন আমার এমন কোনো সলিউশন চিন্তা করতে হবে যেটা আমাকে এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাইতে পারে। এবার আসেন আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করি। এখন আপনার কাছে কিছু জেনারেল আইডিয়া মাথায় আসতে পারে যে ভাইয়া কী দরকার ছিল, আমরা শেয়ার মার্কেটের তথ্যগুলো তো এখানে পাচ্ছি, কোম্পানির নাম দাম এগুলোকে আলাদাও করতে পারতেছি, তাহলে আমি এগুলোকে একটা জেসন হিসেবে যদি আউটপুট করে দিতাম, জেসন অ্যারে হিসেবে আউটপুট করে দিতাম, তাহলে সেটাই তো একটা এপিআই হয়ে যেত। ওই জেসন অ্যারেটাকে আমি জাস্ট ভলি লাইব্রেরির মাধ্যমে আমার অ্যাপসের মধ্যে ক্যাচ করে আমি যদি সেটাকে দিয়ে সুন্দর একটা ডিজাইন করে ফেলতে পারতাম, তাহলে কি দরকার আমরা ডাটাবেসে কেন এগুলো রাখলাম, আর কেনই বা এখন DSE.php ফাইলকে বারবার আপ টু ডেট করা বা একজনের রান করে দেওয়ার প্রশ্ন আসতেছে। ভেবে দেখেন আমার এই যুক্তিটাও কিন্তু খুবই ভ্যালিড, এটা মাথায় সেটাও খুবই ভ্যালিড যে আমি এখানেই যেহেতু কোম্পানির সকল তথ্য পেয়ে যাচ্ছি, তাহলে এখানে কেন আমি এটাকে জেসন হিসেবে আউটপুট করতেছি না, আউটপুট করে আমি এইটাকেই কেন, এই লিঙ্কটাকেই DSE.php এই লিঙ্কটাকেই কেন ভলি লাইব্রেরি দিয়ে পার্সিং করে সুন্দরভাবে আমার অ্যাপসের মধ্যে দেখাচ্ছি না। বিকাশ দেখাচ্ছি না এই কারণে যে আপনার ফর এক্সাম্পল আপনি এখন নিজে প্র্যাকটিস করছেন অথবা নিজে বানাচ্ছেন, ইটস ওকে, বাট আপনি চিন্তা করেন, ইমাজিন করেন যে আপনার অ্যাপসে অনেক ইউজার, ধরেন 1000 ইউজার বা 5000 ইউজার। এখন এই 5000 ইউজার প্রতিবার শেয়ার মার্কেটের তথ্য পাইতে চাচ্ছে আপনার অ্যাপসের থ্রুতে, যেখানে আপনার অ্যাপস কোম্পানির নাম দাম চেঞ্জ ইত্যাদি তথ্য প্রোভাইড করতেছে ফর এক্সাম্পল। এবার আসেন এই 5000 ইউজার প্রতিবার যখন আপনার DSE.php ফাইলকে লোড করবে, ও আসলে তথ্যগুলো কোথা থেকে পাবে? ও তথ্যগুলো পাবে শেয়ার মার্কেটের ওয়েবসাইট থেকে, তাই তো। তাহলে ও চলে যাবে শেয়ার মার্কেটের ওয়েবসাইটে, ওখানে একটা হিট করবে, সেখান থেকে তথ্যগুলো এনে সুন্দর করে সাজায় ইউজারকে রিটার্ন করবে, এই তো কনসেপ্ট তারা। এখন আসেন আপনার যখন অনেক ইউজার, তখন অনেক ইউজার যখন আপনার অ্যাপসে বারবার লোড করবে, ইউজ করবে, তখন কী হবে? বারবার আপনার এই অ্যাপস কী হবে? শেয়ার মার্কেটের ওয়েবসাইটে যেতে হবে এবং বারবার ওই ডাটাগুলোকে এনে প্রসেস করে জেসন হিসেবে আউটপুট করে ইউজারকে দেখাইতে হবে। তাহলে ব্যাপারটা হলো বলেন, শেয়ার মার্কেট চিন্তা করবে বা তাদের যে ওয়েবসাইট তারা তখন একটা বিব্রতকর সিচুয়েশনে পড়ে যাবে। হয়তো এগুলো তারা প্রাথমিকভাবে বুঝবে না, বাট আলটিমেটলি এটা কোনো ওয়াইজ ডিসিশন না। তারা মনে করবে একটা ডিডোস অ্যাটাক নাকি, একই আইপি থেকে অথবা একই জায়গা থেকে প্রতি সেকেন্ডে অথবা প্রতি মিনিটে 1000 হিট আসে।
এখন তারা তো আর বুঝতেছে না যে আপনি আসলে 1000 হিট তাকে ক্ষতি করার জন্য করতেছেন না, আপনি 1000টা মানুষকে আপনি হয়তো অ্যাপসের থ্রুতে ডেটা দেখাচ্ছেন। বিকজ এইটা তো আসলে যারা ওই ওয়েবসাইটটা বানাইছে বা মেনটেন্স করে তাদের দেখার বিষয় না, রাইট? তারা চিন্তা করবে একটা আইপি থেকে 1000টা রিকোয়েস্ট কেন আসলো, রাইট? 1 মিনিটের মধ্যে অথবা 2 মিনিটের মধ্যে। এটা আপনার জন্য একটা অসুবিধা। এই প্রসেসে কখনোই যাওয়া যাবে না। কখনোই আমরা সরাসরি একটা সাইট থেকে ডেটা নিয়ে ইউজারকে প্রোভাইড করবো না, বিকজ আপনার অনেক ইউজার হয়ে গেলে অথবা অনেক মানুষ যখন একসাথে হিট করবে তখন ওই সার্ভারটার উপর একটা লোড পড়বে। সো আমরা চাই না আমাদের জন্য কারো কোনো হার্ম হোক। তাহলে এই সলিউশনটা আমরা কিভাবে চিন্তা করতে পারি? এই সলিউশনটা আমরা অনেকভাবে করতে পারি। আমি নর্মালি আমার একটা স্বভাব আছে, খুব বাজে একটা অভ্যাস আছে। আমি সবসময় একটা গোজামিল দিতে পছন্দ করি। মিথ্যে কথা। প্রোগ্রামিংয়ে গোজামিলের উপরে ভাই কোনো সলিউশন নাই। লিটারালি জাস্ট আপনার যদি মাথা কাটান, আপনি যে কোনো কিছুকে যে কোনো একটা গোজামিল দিয়ে মিলাই দিতে পারবেন। আর এই গোজামিল ম্যাথের গোজামিলের মতো না যে আপনার টিচার কেটে শূন্য দিয়ে দিবে, বিকজ প্রোগ্রামের গোজামিল অনেক সুন্দর। প্রোগ্রামের গোজামিল মানে আমি যে কোনোভাবে যে কোনো একটা চিন্তা, যে কোনো একটা অ্যালগোরিদমে আমি আসলে আমার আমার কাঙ্ক্ষিত আউটপুটটা আনতে পেরেছি। এটাই হচ্ছে সলিউশন, রাইট? এবং এটাই হচ্ছে ইনোভেশন। আপনার ব্রেনের যে খেলাটা, এখানেই হচ্ছে খেলাটা। সো এই খেলাটা আমরা কয়েকভাবে ঘটাতে পারি। একটা ভাবে আমরা কিভাবে ঘটাতে পারি আমি জাস্ট আপনাদের সাথে গল্প করি, আপনি একটু বোঝার চেষ্টা করেন, তারপরে আমি একদম বেস্ট উপায় দেখাই দেবো, টেনশন নেই। তো প্রোগ্রামেটিক গোজামিল আমি যেমনটা বললাম অনেক সুন্দর। চলেন একটা গোজামিল চিন্তা করি। আমার সমস্যাটা কোথায়? আমার DAC.PHP নামে একটা ফাইল আছে। ফাইলটা শেয়ার মার্কেটে যায়, সকল তথ্য এনে আউটপুট করে, ফর এক্সাম্পল, বা ইউজারকে দেয়, হোয়াটএভার। এখন আসেন, এখন আমার 1000 ইউজার যদি প্রতি মিনিটে 1000টা হিট করে, তাহলে 1000 বার শেয়ার মার্কেট ওয়েবসাইটে যায়, যেটা আমি চাচ্ছি না। কারণ আমি চাচ্ছি না ওই ওয়েবসাইটের উপর কোনো প্রেশার পড়ুক, এবং আমি এটাও চাচ্ছি না যে আমি 1000 বার একটা ওয়েবসাইটে বারবার যাইতে এবং এতগুলো ফাইল বা এগুলো ডমটম দিয়ে প্রসেস করে বারবার আমার সার্ভারকে একটা বিব্রতকর সিচুয়েশনে ফেলতে অথবা এক্সট্রা প্রসেসর পাওয়ারের খরচ করতে, এটা আমি চাচ্ছি না। সো আমি একটা বাইপাস লাইন চিন্তা করতে পারি। কীরকম? যখন একজন ইউজার আমার ওয়েবসাইটে হিট করলো বা আমার DAC.PHP হিট করলো, তখন আমি একটা কন্ডিশন ফেলতে পারি। কি কন্ডিশন ফেলতে পারি? ধরেন আমি ডাটাবেজে যখন সার্ভারে এই তথ্যগুলো যখন আমরা রাখছি, তখন একটা টাইম এখানে আমরা রেখেছি, রাইট? একটা টাইমের অপশন রেখেছি। এই টাইমটা যদিও ইনসার্টের টাইম দেখায় আর আপডেট হয় না। সো এই টাইমটাকে আমরা আপডেট করে দিতে পারি, অথবা আমরা নতুন একটা টেবিল তৈরি করতে পারি, যেই টেবিলে আমরা একটা সংখ্যা বা একটা টাইমটা, লাস্ট টাইমটা আমরা সেভ করে রাখতে পারি। ধরেন ঠিক রাত 10টায় একটা হিট পড়লো, যখনই এই DAC.PHP ফাইলটা এক্সিকিউশন হচ্ছে, ওই মোমেন্টে সে, ধরেন আমার এখানে আরেকটা টেবিল আছে, অথবা এরকম একটা টেবিল আছে যে টেবিলের নাম ধরেন কিছু একটা, ওই কিছু একটা টেবিলের মধ্যে আপনি একটা লাস্ট এক্সিকিউশন টাইম সেভ করে রাখছেন। ধরে নেন আলোচনার স্বার্থে যে ওই এক্সিকিউশন টাইমটা ঠিক সকাল 10টা। এখন সকাল 10টায় DAC.PHP ফাইল একবার এক্সিকিউশন হয়েছে, রাইট? এবার DAC.PHP ফাইলের একদম শুরুর দিকেই আপনি কিন্তু সার্ভার থেকে ওই যে এই কিছু একটা টেবিলের থেকে লাস্ট এক্সিকিউশন টাইম কয়টা এটা বের করে নিতে পারেন, যে লাস্ট এক্সিকিউশন টাইমটা ঠিক সকাল 10টা। এখন ধরেন পরবর্তী ইউজার 10:12 এসে হিট করেছে, তখন আমি জাস্ট ম্যাচ করবো বা একটা কন্ডিশন ফেলবো যে আগের যে এক্সিকিউশন হয়েছে DAC.PHP ফাইলটা ঠিক 10টায়, এখন রাইট টাইম কত, ঢাকা টাইম অনুসারে ধরেন এখন রাইট টাইম ধরেন 10:15, তাহলে সময়ের ব্যবধান কত এটা PHP-তে আমি বের করে নেব। সময়ের ব্যবধান 5 মিনিট। এখন আপনি একটা কন্ডিশন দিয়ে দিবেন, যদি ওই সময়ের ব্যবধানটা 2 মিনিট বা তার বেশি হয়, তাহলে DAC ফাইলটা আবার এক্সিকিউট করো। মানে এই যে যা কোড আপনি লিখেছেন DAC.PHP-এর মধ্যে, তাই হবে। মানে তুমি শেয়ার মার্কেট ওয়েবসাইটে যাও, তথ্যগুলো নিয়ে আসো এবং সেই তথ্যগুলোকে আউটপুট করো, ডাটাবেজে আপডেট করো, এবং তুমি কি করো, ওই যে কিছু একটা টেবিলের লাস্ট এক্সিকিউশন টাইমের মধ্যে ওইটা স্টোর করে রাখো। তাহলে 10:15 যেহেতু আরেকজন ইউজার হিট করছে, তাহলে পরবর্তীতে ওই লাস্ট এক্সিকিউশন টাইমটা 10:15 সেভ হয়ে থাকলো। এখন চিন্তা করেন একটু পরে আরেকজন ইউজার আসলো ঠিক 10:16-তে। এখন আমার কন্ডিশন কি আছে? আমার কন্ডিশন তো আছে যে ওই আগের বর্তমান সময় আর আগের সময়ের ব্যবধান 2 মিনিট বা তার বেশি হলে সে শেয়ার মার্কেটের ওয়েবসাইটে যাবে। আর যদি তার কম হয়, তাহলে আমি শেয়ার মার্কেটের ওয়েবসাইটে না গিয়ে কী করলাম, আমার ডাটাবেজে যে লাস্ট তথ্যগুলো স্টোর করা আছে সেই তথ্যগুলো আমি জাস্ট আউটপুট করে দিলাম। এই তথ্যগুলো জেসন হিসেবে আমি আউটপুট করে দিলাম, ইউজারকে যা যেভাবে আমার সাজানো দরকার সেভাবে সাজিয়ে দিলাম, এবং আমি লাস্ট এক্সিকিউশন টাইমটা এবার আপডেট করলাম না। বোঝা গেছে কনসেপ্টটা? আমি কি বুঝতে পারছি? জাস্ট আমরা একটা টেবিল বা কোথাও একটা জায়গায় আমরা একটা টাইম সেভ করে রাখবো। এবার আমার ইউজার যত হাজার হোক, ফর এক্সাম্পল আমার 10,000 ইউজার একজন ঠিক 10টায় যখন হিট করবে DAC.PHP-তে, ও টাইম চেক করতেছে যে আগের টাইমটা কত, আগে যে DAC ফাইলটা এক্সিকিউশন হয়েছে লাস্ট এক্সিকিউশন টাইমটা কত, ওই টাইমের সাথে PHP-র কারেন্ট টাইমের পার্থক্য কত, 2 মিনিট বা তার কম নাকি বেশি। 2 মিনিট বা তার কম যদি হয়, তাহলে তুমি আর এই শেয়ার মার্কেট ওয়েবসাইটে এখন চাইও না। তুমি তোমার ডাটাবেজে থাকা যে টেবিলের মধ্যে কোম্পানির ইনফরমেশনগুলো আছে এগুলোকে একো করে দাও জেসন হিসেবে, যেভাবে আপনি আসলে সাজাতে চাচ্ছেন সেভাবে একো করে দিল। তো এইভাবে এই 2 মিনিটের মধ্যে যদি 5,000 ইউজারও আসে, কী হবে বলেন? সে কি শেয়ার মার্কেটের ওয়েবসাইটে বারবার যাবে না, বিকজ ওই 5,000 ইউজারকেই আসলে সে তার ভান্ডার থেকে, তার ডাটাবেস থেকে তথ্য সরবরাহ করে দেবে যে তোমার শেয়ার মার্কেটের ওয়েবসাইটে যে নতুন তথ্য আনার দরকার নেই, বিকজ সময়ের ব্যবধান 2 মিনিটের কম বা 1 মিনিটের কম, আপনি যেভাবে কন্ডিশন লিখবেন, বা সেকেন্ডের কম, রাইট? এভাবে আপনার মন মতো আপনি কন্ডিশন লিখবেন। আর যদি এই 5,000 মানুষ এই সময়ের পরে এসে, মানে 10টায় ধরেন লাস্ট এক্সিকিউশন টাইম, যদি 10:20-এ আসে, আরও 5,000 মানুষ আপনার অ্যাপসটা লোড করার চেষ্টা করলো, তাহলে প্রথম যেজন লোড করতেছে 10:20-এ, তার ক্ষেত্রে চেক করে যখন সে দেখবে যে 10:20 বেজে গেছে, 5 মিনিটের কম বা 2 মিনিটের কম, আপনার কন্ডিশন থেকে যখন এটা পাস করে যাবে, সময়টা পাস করে যাবে যে লাস্ট DAC ফাইল এক্সিকিউট করা হয়েছে বা আপডেট করা হয়েছে কয়টায়, 10টায়, এখন বাজে 10:20, তার মানে আবারও সময় চলে গেছে, আবারও শেয়ার মার্কেট ওয়েবসাইটে যাইতে হবে এবং ডাটা আপডেট করতে হবে। আপডেট হলো এবং লাস্ট এক্সিকিউশন টাইমের মধ্যে সময়টাও আপডেট হয়ে 10:20 হয়ে গেল।
এবার আসেন 10টা 21-এ যদি আরও 3000 মানুষ আপনার অ্যাপসটা ইউজ করে এবং অ্যাপসটার মধ্যে ঢোকে, তাহলে কি আলটিমেটলি আপনার অ্যাপসের ওই DAC.PHP ফাইল আবারও শেয়ার মার্কেটের ওয়েবসাইটে যাবে বলেন? যাবে না, বিকজ আপনি কন্ডিশন দিয়েছেন 2 মিনিট বা তার বেশি পার হলে তুমি একবার যাও এবং ওইটাকে এক্সিকিউট করো। সো এইভাবে আসলে অটোমেশনগুলো ওয়ার্ক করাইতে পারি আমরা। বাট স্টিল আমাদের প্রবলেমটা শেষ হয়নি, বিকজ এই DAC.PHP ফাইলটা তুলনামূলকভাবে একটু বড়, বিকজ এখানে শেয়ার মার্কেটের ওয়েবসাইটে যাওয়া লাগে, কন্টেন্টগুলো নেওয়া লাগে, ডাটাবেজে চেক করা লাগে এবং প্রত্যেকটা ডেটা সার্ভারে রাখা লাগে। সো ইটস কাইন্ড অফ টাইম কনজিউমিং, রাইট? সো এই DAC.PHP ফাইলটা তুলনামূলকভাবে একটু বেশি সময় আমার এক্সিকিউশন নিতে পারে। ফাইলটা অনেক সময় অনেক বড়ও হতে পারে, অনেক বড় ফাইল হতে পারে। যে ফাইলটা একটা ফাইল এক্সিকিউশন হইতো, এমনও আমি কাজ করেছি যে অ্যারাউন্ড অনেক বড় সার্ভারেরও প্রায় 8 মিনিট 10 মিনিট লেগে যায় একটা ফাইল এক্সিকিউট করতে করতে। এরকম আমি অটোমেশন করেছি যে এত তথ্য সে এনে এনে সার্ভারে রেখে রেখে অনেক এত কাজ দিছে ওকে, যে ওর একবার এক্সিকিউশন হইতে 10 মিনিট লেগে যায়। সো আপনার এটা যদিও 10 মিনিট লাগতেছে না, এটা কয়েক সেকেন্ড লাগতেছে, বাট এটা কোনো বেস্ট সলিউশন না। তাহলে এই ধরনের অটোমেশনের জন্য তাহলে আমাদের বেস্ট সলিউশন কোনটা, আমরা কি ইউজ করতে পারি? কে আসলে আমাদের এই DAC.PHP ফাইলটাকে, আমার স্ক্রিপ্ট যেটা শেয়ার মার্কেট ওয়েবসাইটে যায়, তথ্যগুলো নেয় এবং আমার সার্ভারে রাখে, এই কাজটা আমি কাকে দিয়ে করাতে পারি? কে আমাকে এই হেল্পটা করতে পারে? এটা নিয়ে কথা বলবো পরের লেকচারে। আরও একটা বেস্ট প্র্যাকটিস দেখাই দেবো এবং সেটা আমি হাতে হাতে দেখাই দেবো। আর একটা উদাহরণ আপনাদেরকে দিলাম, এটা আপনাদেরকে একটা জ্ঞান বৃদ্ধির জন্য। আমার মনে হয় ব্যাপারটা যদি আপনি প্রপারলি ফিল করতে পারেন, আপনাদের বিভিন্ন ধরনের কাজে আপনারা এই ধরনের টেকনিক্স অ্যান্ড ট্রিক্সগুলো কাজে লাগাতে পারবেন। এই লেকচার তাহলে এখানেই শেষ করছি। আমরা পরবর্তী লেকচারে দেখবো এই DAC.PHP ফাইল ওকে আমরা আমাদের দাস বানাবো, যে তুই হচ্ছে বেটা আমাদের ওয়ার্কার, তুই আমাদের কামলা, তুই কাজ করে দিবি আমাকে। তুই শেয়ার মার্কেট ওয়েবসাইটে যাবি, যখনই তোরে বলবো যে তুই যা শেয়ার মার্কেট ওয়েবসাইটে যাবি, সব তথ্য বা যা যা আমার তোর মধ্যে দেওয়া আছে কমেন্ট, তুই সব আইনে সুন্দর করে আমার কাজ করে দিবি, সার্ভারে রাখ। ওকে, তুই হচ্ছে আমার কামলা। এখন কামলাকে এবার আমি সেট করবো যে তুই কখন কাজটা করবি, ওকে আমি অ্যাসাইন করবো, রাইট? পরবর্তী লেকচারে তাহলে আরও মজার একটা বিষয় আসতে যাচ্ছে। দেখা হচ্ছে নেক্সট লেকচারে।